ভূগোলে প্যারাডিম কথাটি খুব একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে নিয়ে থাকে। এখন প্রশ্ন হলো, এই প্যারাডিম জিনিসটা কি, কাকে বলে প্যারাডিম, এই প্যারাডিমের বৈশিষ্ট্যগুলি বা কী কী, সেসব কিছু এই ভিডিওতে বিশদভাবে আলোচনা করা হয়েছে এবং সেগুলো যদি জানতে চাও অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্যারাডিম ধারণাটি প্রথম 1962 সালে টি.এস. কুন দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রিভলিউশন নামক গ্রন্থে প্রবর্তন করেন। এরপর অ্যান্টিপড পত্রিকায় 1972 সালে প্রকাশিত হয়েছিল ডেভিড হার্ভের লেখা রিভলিউশনারি অ্যান্ড কাউন্টার রিভলিউশনারি থিওরি ইন জিওগ্রাফি অ্যান্ড দ্য প্রবলেমস অফ গেটো ফরমেশন প্রবন্ধের পরে এই প্যারাডিম কথাটি কিন্তু ভূগোল শাস্ত্র তথা ভূগোল চিন্তা এবং ভূগোল দর্শনের ক্ষেত্রে একটি কেন্দ্রীয় ধারণায় পরিণত হয়। হামবোল্ড, হাডসন ইত্যাদি ভৌগোলিকের পাশাপাশি কিন্তু কুনও ভূগোলশাস্ত্রে একটি জনপ্রিয় নাম হিসাবে পরিগণিত হলেন। কুনের মতে প্যারাডিম হল বিশ্বাস, নীতি এবং পদ্ধতির এক সামগ্রিক সমন্বয়, যা কোনো এক সময়ে জনগোষ্ঠীর বেশিরভাগ সদস্য বিশ্বাস করে এবং যার সঙ্গে সহমত পোষণ করেন। The entire constellation of beliefs, values, techniques and so on shared by the members of a given community. অর্থাৎ যেটা বললাম যে বিশ্বাস, নীতি এবং পদ্ধতির একটা সামগ্রিক সমন্বয় এবং যেটা কোনো এক সময়ে জনগোষ্ঠীর বেশিরভাগ সদস্য কিন্তু বিশ্বাস করেন এবং এটার সম্পর্কে যে সমস্ত সহমত সেটা কিন্তু তারা পোষণ করেন। এটাই হচ্ছে প্যারাডিম। এবার আমরা আলোচনা করব যে এই প্যারাডিমের প্রকারভেদ। এই প্যারাডিম কিন্তু নানা ধরনের হয়ে থাকে। টাইপস অফ প্যারাডিম এবার আলোচনা করব। মাস্টারম্যান 1970 সালে বলেন যে 1962 সালে কুনের দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রিভলিউশন গ্রন্থে অন্ততপক্ষে 21 ধরনের প্যারাডিমের উল্লেখ ছিল। মাস্টারম্যান বলেছিলেন 1962 সালে কুনের দ্য স্ট্রাকচার অফ সায়েন্টিফিক রিভলিউশন গ্রন্থে অন্ততপক্ষে 21 ধরনের প্যারাডিমের কথা উল্লেখ ছিল, যাদেরকে মোট 3টি শ্রেণীতে সাজানো যেতে পারে। নাম্বার 1 হচ্ছে মেটাফিজিক্যাল অর মেটা প্যারাডিম, নাম্বার 2 সোশ্যাল প্যারাডিম, নাম্বার 3 আর্টিফ্যাক্ট বা কনস্ট্রাক্ট প্যারাডিম। এগুলো আমরা একটা একটা করে বিশদে আলোচনা করব। প্রথমে আলোচনা করব মেটা প্যারাডিম। মেটা প্যারাডিম কাকে বলছে? মেটা প্যারাডিম কোনো বিজ্ঞানের সমগ্র বিশ্বজনীন চিন্তাধারাকে প্রকাশ করে। রিচার 1975 সালে বলেন, মেটা প্যারাডিম হলো কোনো বিজ্ঞানের সমস্ত চিন্তাভাবনার সমষ্টি যা বিজ্ঞানীকে বিস্তৃত ও জটিল বিশ্বকে জানতে সাহায্য করে। মেটা প্যারাডিম allows the scientist to explore the vast and complex world otherwise impenetrable were to be explored randomly. অর্থাৎ রিচার বলেছেন যে মেটা প্যারাডিম বিষয়টা যেটা হচ্ছে সমগ্র যে চিন্তাভাবনা বিজ্ঞানের, যা বিজ্ঞানীকে বিস্তৃত ও জটিল বিশ্বকে জানতে সাহায্য করে, এই মেটা প্যারাডিম। রিচারের মতে এই মেটা প্যারাডিম কিন্তু মূলত 3টি কাজ করে। এই 3টি কাজ কি কি না, এই প্যারাডিম কোন বৈজ্ঞানিক গোষ্ঠী কোন কোন বিষয় নিয়ে গবেষণা করবেন তা স্পষ্ট করে দেয়। নাম্বার 2 হচ্ছে কোনো বৈজ্ঞানিকের কাছে যে সমস্ত গুরুত্ব বিষয়ের পর্যবেক্ষণগুলো কোথায় করতে হবে, অর্থাৎ কোন কোন স্থানে বা কোন সময়ে ওই বিষয়ের পর্যবেক্ষণ যথার্থ হবে, তা কিন্তু স্থির করে এই মেটা প্যারাডিম। নাম্বার 3, আবার এই যে সংশ্লিষ্ট বিষয়টা নিয়ে গবেষণা করা হচ্ছে, সেই সংশ্লিষ্ট বিষয়ে গবেষণা বা নিরীক্ষণ দ্বারা বিজ্ঞানী কী ধরনের ফলাফল প্রত্যাশা করতে পারেন বা করবেন, তাও কিন্তু নির্ধারণ করে এই প্যারাডিম। এই মেটা প্যারাডিম আবার কোনো বৈজ্ঞানিক বিষয়ের উপবিভাগগুলো স্পষ্ট করে। অর্থাৎ বৈজ্ঞানিক বিষয়গুলোর তো নানা রকম উপবিভাগ থাকে বা স্তর থাকে, সেগুলো কিন্তু এই মেটা প্যারাডিম স্পষ্ট করে দেয়। ভূগোলশাস্ত্রের নিয়ন্ত্রণবাদী আঞ্চলিক বা রাশিমাত্রিক চিন্তাধারা একদিকে যেমন গবেষণার বিষয় নির্ধারণ করতে সাহায্য করে, তেমনি কোথায় কিভাবে গবেষণা চালিত হবে, গবেষণার সম্ভাব্য ফলাফল কী হতে পারে বা হবে, অর্থাৎ তথ্য প্রকল্প তৈরি কিভাবে হবে, সেটা কিন্তু সাহায্য করে এই মেটা প্যারাডিমের একটা দিক।
নাম্বার 2 হচ্ছে সোশিওলজিক্যাল প্যারাডিম বা সামাজিক প্যারাডিম। এই সামাজিক প্যারাডিম বিষয়টা কি? কোনো একটি বৈজ্ঞানিক গবেষণা যখন সার্থকভাবে পরিণত হয় বা সার্থক হিসাবে প্রমাণিত হয় এবং যখন সেটিকে সমগ্র বৈজ্ঞানিক সমাজ স্বীকার করে নেয় এবং তার দ্বারা প্রভাবিত হতে শুরু করে, তখন তাকে বলছে সামাজিক প্যারাডিম। অর্থাৎ যে প্যারাডিমের যে এফেক্ট বা প্রভাবটা কিন্তু একটা সমাজের মধ্যে পড়ছে, এই সমাজের মধ্যে পড়ছে বলেই এই প্যারাডিমটার নাম হচ্ছে সোশিওলজিক্যাল প্যারাডিম। উদাহরণস্বরূপ যদি বলতে চাই, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে পদার্থবিদ্যায় নিউটনের অভিকর্ষ সূত্র বা ভূগোলশাস্ত্রে ক্রিস্টালের কেন্দ্রীয় স্থানতত্ত্ব, ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্ব ইত্যাদি নানা ধরনের যে বিষয়গুলো রয়েছে, সেগুলো কিন্তু এই সোশিওলজিক্যাল প্যারাডিম বা সোশ্যাল প্যারাডিমের কিন্তু উদাহরণ। এটা কি আমরা দেখতে পাচ্ছি এই উদাহরণের মাধ্যমে? না, একটা বৈজ্ঞানিক গবেষণা, এটার একটা সার্থকতা প্রমাণিত হয়েছে এবং এটা একটা বৈজ্ঞানিক সমাজ সেটা কিন্তু স্বীকার করে তার প্রভাবটা বিস্তার হচ্ছে। এরপর আসছে 3 নম্বর পয়েন্ট, কনস্ট্রাক্ট প্যারাডিম। কনস্ট্রাক্ট প্যারাডিম কাকে বলছে? না, যখন কোনো একটি পাঠ্যপুস্তক, গবেষণাপত্র বা কোনো যন্ত্র বা কোনো একটু বিষয়ের দর্শন গবেষণায় সাড়া ফেলে দেয়, তখন তাকে বলছে কনস্ট্রাক্ট বা আর্টিফ্যাক্ট প্যারাডিম। এর উদাহরণ কি? না, এর উদাহরণস্বরূপ বলা যায় ভূগোলশাস্ত্রে 1939 সালে হাডসনের নেচার অফ জিওগ্রাফি, 1969 সালের ডেভিড হার্ভের এক্সপ্লানেশন অফ জিওগ্রাফি, 1977 সালের রিচার্ড পিটের র্যাডিক্যাল জিওগ্রাফি প্রভৃতি বইগুলোতে ভূগোলশাস্ত্রের যে চিন্তাধারা ও পঠন পাঠনের দিকগুলো রয়েছে, সেগুলো কিন্তু এক একটি নির্দেশক হিসাবে কাজ করছে। অর্থাৎ এই কনস্ট্রাক্ট প্যারাডিম, কনস্ট্রাক্ট আসছে মূলত কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন মানে কি? কনস্ট্রাকশন বলতে আমরা বুঝি একটা গঠনমূলক ব্যাপার, সেটা হচ্ছে কনস্ট্রাকশন। তাহলে এই প্যারাডিমের কনস্ট্রাক্ট প্যারাডিম আমরা বললে বুঝতে পারছি যে এর মধ্যে একটা কিছু গঠনগত ভাব রয়েছে। সেই গঠনগত ভাবটা কি? না, এখানে এই কনস্ট্রাক্ট প্যারাডিমের ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো এখানে নতুন চিন্তাধারা গঠন। এই নতুন চিন্তাধারা গঠন করতে কিন্তু প্রাথমিক ভূমিকা নেয় হচ্ছে এই কনস্ট্রাক্ট প্যারাডিম। সাধারণভাবে প্যারাডিমটি কনস্ট্রাক্ট প্যারাডিমটা সোশিওলজিক্যাল প্যারাডিমের কিন্তু অন্তর্ভুক্ত হয়। আবার সোশিওলজিক্যাল যে প্যারাডিমগুলো রয়েছে সেটা কিন্তু মেটা প্যারাডিমের অন্তর্ভুক্ত হয়। এই ধরনের জালিকা সজ্জার জন্য কনস্ট্রাক্ট প্যারাডিমকে কোনো কোনো বৈজ্ঞানিক বিষয়ের দর্শন ও গবেষণা উন্নতির মূল চাবিকাঠি হিসাবে কিন্তু গণ্য করা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, যদি আসে, যে কোনো বৈজ্ঞানিক বিষয়ের দর্শন ও গবেষণার উন্নতির মূল চাবিকাঠি কাকে বলা হচ্ছে, কোন প্যারাডিমকে? সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে কনস্ট্রাক্ট প্যারাডিম। মাস্টারম্যানের মতে 1970 সালে যে কুনের প্যারাডিম যে ধারণাটা, সেটা কিন্তু কনস্ট্রাক্ট প্যারাডিমকে সূচিত করে। কুন 1970 সালে তার প্যারাডিম ধারণাকে ডিসিপ্লিনারি ম্যাট্রিক্স নাম দেন এবং প্যারাডিমের পরিবর্তে ডিসিপ্লিনারি ম্যাট্রিক্স আখ্যা দেন। কুন 1970 সালে তার যে প্যারাডিম সম্পর্কিত যে কনসেপ্ট বা ধারণাটা, সেটাকে কিন্তু ডিসিপ্লিনারি ম্যাট্রিক্স নাম দেন এবং এই প্যারাডিমের পরিবর্তে তিনি ডিসিপ্লিনারি ম্যাট্রিক্সের আখ্যা দেন। তোমরা যদি চাও পরবর্তীকালে আমি এই ডিসিপ্লিনারি ম্যাট্রিক্স নিয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও আপলোড করতে পারি, সেক্ষেত্রে তোমাদের এই বিষয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে তোমরা ভিডিওটা পেতে চাও কিনা। তাহলে আমরা দেখলাম আজকে এই আলোচনায় যে প্যারাডিমের প্রকারভেদগুলি। প্যারাডিমের প্রকারভেদ তাহলে তিনটে কি হচ্ছে? মেটা ফিজিক্যাল বা মেটা প্যারাডিম, সোশ্যাল প্যারাডিম এবং আর্টিফ্যাক্ট প্যারাডিম। এবার আমরা একটু আলোচনা করব যে প্যারাডিমের বৈশিষ্ট্য। অর্থাৎ এতক্ষণ ধরে আমরা প্যারাডিমের প্রকারভেদ অনেক কিছু দেখলাম, এর মধ্যে থেকে কিছু বৈশিষ্ট্য নিশ্চয়ই আমাদের মনে উঠে আসছে যে কি কি হতে পারে, সেগুলো আমরা এবার আলোচনা করব। রিচার্ড 1975 সালে প্যারাডিমের 4টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। নাম্বার 1 হচ্ছে এক্সাম্পলার, নাম্বার 2 হচ্ছে ইমেজ অফ দ্য সাবজেক্ট, নাম্বার 3 থিওরি, নাম্বার 4 হচ্ছে মেথডস বা গবেষণা পদ্ধতি। প্রথমে আমরা আলোচনা করব এক্সাম্পলার। এক্সাম্পলার কথাটি বা টার্মটির সাথে নিয়ারেস্ট একটা টার্ম হচ্ছে
এক্সাম্পল কথাটির অর্থ হচ্ছে উদাহরণ। তাহলে দেখা যাক যে এই পয়েন্টের বেসিসে রিচার কী বৈশিষ্ট্যের কথা বলতে চেয়েছেন প্যারাডিমের ক্ষেত্রে। বিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীরা তাদের বিবিধ পড়াশোনার শুরুতে অনুশীলনী আকারে সমস্যা, প্রশ্ন ও সমাধানের মাধ্যমে তাত্ত্বিক জ্ঞানের ব্যবহার উপযোগী উদাহরণের মুখোমুখি হয়। গবেষণাগারে, পরীক্ষার প্রশ্নপত্রে কিংবা বিজ্ঞান বিষয়ের যে সমস্ত অধ্যায়গুলো থাকে সেগুলোর শেষে কিন্তু এই যে ধরনের উদাহরণগুলো সেগুলোর সাথে পরিচিত করানো হয়ে থাকে। পত্রপত্রিকায় উল্লিখিত যে সমস্ত সমস্যাগুলি থাকে সেই সমস্যাগুলি বিধিবদ্ধ পড়াশোনার পরবর্তী গবেষণার বিষয় হিসাবেও কিন্তু যে কোনো বিষয় বিজ্ঞানের পঠন পাঠন ও গবেষণার উদাহরণ হিসাবে ব্যবহৃত হয়। এই যে সমস্ত উদাহরণগুলো রইল, এই উদাহরণগুলো কোনো বৈজ্ঞানিক বিষয়ের আলোচ্য বিষয় অথবা আদর্শকে সূচিত করে। এক ধরনের প্যারাডিম এক ধরনের আলোচ্য বিষয় ও গবেষণার বিষয়কে নির্ধারণ করে যে বিষয় ও কাজকে উল্লেখনীয় বা উদাহরণ হিসাবে গণ্য করা হয়। এই হলো এক্সাম্পলার, অর্থাৎ এই এক্সাম্পলার পয়েন্টটি এই প্যারাডিমের বৈশিষ্ট্যের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা দিক। এবার আসছি ইমেজ অফ দ্য সাবজেক্ট, অর্থাৎ বৈজ্ঞানিক বিষয়ের আদর্শ ও প্রতিচ্ছবি। এখানে রিচার যেটা বলেছেন সেটা হলো কোনো বৈজ্ঞানিক যে কোনো ধরনের বিষয় নিয়ে গবেষণা করেন, যে দৃষ্টিভঙ্গিতে গবেষণা করেন এবং যার গবেষণালব্ধ ফল মানুষের প্রয়োজনে কতটা ব্যবহৃত হয় ইত্যাদি নিয়েই একটি বিষয়ের আদর্শ ও ঐতিহ্য, যেটা কিনা ওই মূল বিষয়টিকে বৈজ্ঞানিক সমাজে প্রতিষ্ঠা দেয়। এক একটি প্যারাডিম এক একটি বিষয়ের এক এক রকম ঐতিহ্য বা আদর্শের সূচনা করে। নাম্বার 3 হচ্ছে তাত্ত্বিক ভিত্তি বা থিওরি। এই তাত্ত্বিক ভিত্তির ক্ষেত্রে রিচার বলেছেন কোনো প্যারাডিম নির্দিষ্ট তাত্ত্বিক ও দার্শনিক দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে স্থাপিত হয়। প্রতিষ্ঠিত তত্ত্বই কোনো পর্যবেক্ষণ দ্বারা প্রাপ্ত ফলাফলকে যাচাই করতে সাহায্য করে, যা বিজ্ঞান বিষয়টিকে সুদৃঢ় তাত্ত্বিক ভিত্তির উপর প্রতিষ্ঠা করে। অর্থাৎ যে সমস্ত তত্ত্বগুলো প্রতিষ্ঠিত রয়েছে সেগুলোর যে প্রতিষ্ঠিত তত্ত্বগুলোর যে পর্যবেক্ষণ দ্বারা যে ফলাফল সেটার যে যাচাই করা, সেই যাচাই করার ক্ষেত্রে এবং বিজ্ঞান বিষয়টিকে সুদৃঢ় তাত্ত্বিক ভিত্তির উপর কিন্তু প্রতিষ্ঠা করছে। নাম্বার 4 হচ্ছে মেথডস বা গবেষণা পদ্ধতি। এই মেথডস বা গবেষণা পদ্ধতি সম্পর্কে রিচার বলেছেন প্রত্যেক প্যারাডিমের কিন্তু একটি বিশেষ দৃষ্টিভঙ্গি ও দার্শনিক চিন্তাভাবনা আছে, যার দ্বারা কি হয় না, যার দ্বারা গবেষণা পদ্ধতিটা স্থির হয়। অর্থাৎ গবেষণা পদ্ধতিটা স্থিরীকরণ ক্ষেত্রে কিন্তু একটা প্রত্যেক প্যারাডিমের একটা বিশিষ্ট দৃষ্টিভঙ্গি এবং দার্শনিক চিন্তাধারার একটা প্রভাব রয়েছে। যেমন মানবতাবাদী দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে অনুভূতি বা আন্ডারস্ট্যান্ডিংকে কিন্তু প্রধান পদ্ধতি হিসাবে দেখা হয়। আবার অন্যদিকে যদি দেখতে যায় সেক্ষেত্রে রাশিমাত্রিক দৃষ্টিভঙ্গি যেটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা নিরীক্ষা বা এক্সপেরিমেন্ট এবং পর্যবেক্ষণ ও পরিমাপ অর্থাৎ অবজারভেশন অ্যান্ড কোয়ান্টিফিকেশন হলো প্রধান পদ্ধতি। অর্থাৎ গবেষণা পদ্ধতি হলো একটা নির্দিষ্ট প্যারাডিমের ক্ষেত্রে একটা বিশেষ দৃষ্টিভঙ্গি ও বিশেষ দার্শনিক চিন্তাধারা দ্বারা এই গবেষণা পদ্ধতিটা কিন্তু স্থিরীকরণ করা হয়। তাহলে প্যারাডিমের বৈশিষ্ট্যগুলি 4টি কী কী হলো? এক্সাম্পলার, নাম্বার 2 হচ্ছে বৈজ্ঞানিক বিষয়ের আদর্শ ও ঐতিহ্যের প্রতিচ্ছবি বা ইমেজ অফ দ্য সাবজেক্ট, নাম্বার 3 হচ্ছে তাত্ত্বিক ভিত্তি বা থিওরি, নাম্বার 4 হচ্ছে গবেষণা পদ্ধতি বা মেথডস। আজকে আমরা জানলাম যে ভূগোলে প্যারাডিমের সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং প্রকারভেদগুলি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো এবং যদি প্রয়োজনীয় মনে হয়ে থাকে সেক্ষেত্রে বন্ধুদের সাথে প্রচুর 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 শেয়ার করো এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে পরের কোনো একটি টপিকে নতুন কোনো একটি ভিডিওতে।